সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের মেঘালয়ের কোল ঘেঁষা এক টুকরো স্বর্গ, যেখানে পাহাড় ছুঁয়ে যায় মেঘ আর সেই পাহাড়ের বুক চিরে ঝরে পড়ে শীতল ঝর্ণা। শুধু চোখ নয়, বরং মনকেও মোহিত করে তোলে এমন কিছু নৈসর্গিক সৌন্দর্য লুকিয়ে আছে এই সিলেটেই। কিন্তু আমরা এখানে গিয়েই বিভ্রান্তিতে পড়ি। কোন দিকে আগে যাব? জাফলং না সাদা পাথর, রাতারগুল না বিছানাকান্দি? সিলেটের পর্যটন স্পটগুলো মূলত দুটি আলাদা দিকে অবস্থিত, যার ফলে অনেকেই সঠিক পরিকল্পনার অভাবে সময় আর টাকা দুটোই নষ্ট করেন। চিন্তা নেই, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র 2 দিন 1 রাতের পারফেক্ট সিলেট ট্যুর প্ল্যান, যেখানে সময় আর টাকা দুটোই বাঁচবে। শুরু করব শাহজালালের মাজার দিয়ে, তারপর চা বাগান, সাদা পাথরের সাদা সৌন্দর্য, এরপর বিছানাকান্দি হয়ে ঢুকে পড়ব বাংলার অ্যামাজন খ্যাত রাতারগুলে। দ্বিতীয় দিন আমাদের যাত্রা শুরু হবে শাহপরানের মাজার থেকে, এরপর লালাখালের নীল জলরাশি, শ্রীপুরের চা বাগান, তামাবিলের বর্ডার আর জাফলংয়ের ডাউকি ভিউ পয়েন্ট হয়ে মায়াবী ঝর্ণা দেখে ঘুরে আসব আদিবাসী খাসিয়াপল্লী থেকে। ঢাকা থেকে সিলেট কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত টাকা খরচ হবে, আর একটা সিক্রেট টিপস যেটা জানলে আপনার খরচ 30% কমে যাবে। মাত্র 2 দিনে 10টিরও বেশি স্পট কিভাবে ঘুরে দেখবেন, তা জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও শেষ পর্যন্ত সঙ্গেই থাকুন। চলুন শুরু করা যাক আমাদের আজকের সিলেট ভ্রমণ। আজ আমরা যাত্রা শুরু করছি রাজধানী ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে রাত 10টার উপবন এক্সপ্রেসে সিলেটের উদ্দেশ্যে। আমরা ঠিক 10 দিন আগেই 375 টাকা দিয়ে নন এসি টিকিট কেটে রেখেছিলাম, কারণ এই রুটে টিকিট পাওয়া আর চাঁদের দেশে গিয়ে ক্যাম্পিং করা প্রায় একই কথা। যেহেতু আমাদের টিকিট আগে থেকেই অনলাইনে কাটা ছিল, তাই কোনো ঝামেলা ছাড়াই আমরা রাত 9:50 দিকে স্টেশনে ঢুকে পড়ি। তারপর স্ক্রিন দেখে সহজেই প্ল্যাটফর্ম খুঁজে নিয়ে একদম স্মুথভাবে উঠে পড়ি আমাদের উপবন এক্সপ্রেস ট্রেনে। আর আপনি যদি এখনো অনলাইনে টিকিট কাটতে একটু কনফিউজ থাকেন, তাহলে আমাদের চ্যানেলে টিকিট কাটার পুরো প্রসেস নিয়ে একটা ডিটেলস ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন, অনেক হেল্পফুল হবে। উপবন এক্সপ্রেস ঢাকা থেকে সিলেট রুটে একটি জনপ্রিয় ট্রেন। এটি ঢাকা থেকে রাত 10টায় ছাড়ে এবং ভোর 5টার দিকে সিলেটে পৌঁছে যায়। রাত্রের যাত্রা হওয়ায় বেশ আরাম করে ঘুমানো যায়। মাঝে 10 থেকে 11টি স্টেশনের যাত্রা বিরতি দিয়ে ট্রেনটি ঠিক ভোর 5:10 সিলেট পৌঁছে যায়। স্টেশনে নেমে আমরা ওভারব্রিজ দিয়ে প্ল্যাটফর্ম পার হলাম। টিকিট চেকিং শেষ করে বের হলাম বাইরে। বের হয়েই পেলাম আমাদের লাক্সারি ট্রাভেল বাস, মানে আমাদের ভাষায় লেগুনা। জনপ্রতি মাত্র 30 টাকা ভাড়া। একটু দামাদামি করেই আমরা রওনা দিলাম সিলেটের মাজার গেট অর্থাৎ দরগা গেটের উদ্দেশ্যে। এই দরগা গেট এলাকায় আপনি অনেক হোটেল পেয়ে যাবেন থাকার জন্য। আমরাও খুঁজে খুঁজে শেষে হোটেল শামিমে জনপ্রতি মাত্র 200 টাকায় রুম নিয়ে নিলাম। তারপর আমরা এই দরগা গেটে সকালের নাস্তার খোঁজে বের হলাম। একটু সামনে গেলেই পাবেন মহরম রেস্টুরেন্ট। আমরা এখানে ঢুকে মাত্র 80 টাকায় ভুনা ডিম আর খিচুড়ি নিয়ে একদম জমিয়ে সকালের নাস্তা করে নিলাম। নাস্তা শেষে আবার চলে এলাম লেগুনা স্ট্যান্ডে, সিলেটের নতুন গন্তব্যের পথে রওনা দেওয়ার জন্য। আমরা মাজার গেটের সামনে এসে পুরো দিনের জন্য মাত্র 2500 টাকা দিয়ে একটা লেগুনা রিজার্ভ করে নিলাম। আমাদের গ্রুপ মেম্বার ছিল 10 জন, তাই খুব আরামেই এই লেগুনায় সারাদিন স্পটগুলো ঘুরে দেখা যাবে। জনপ্রতি খরচ পড়েছে মাত্র 250 টাকা। তবে আপনাদের মেম্বার যদি কম হয়, ধরুন 3 থেকে 4 জন, সেক্ষেত্রে আপনারা লেগুনার বদলে 2টা বাইক কিংবা একটি সিএনজি নিতে পারেন। এতে করে যেমন খরচ কমবে, তেমনি সিলেটের আঁকাবাঁকা রাস্তাগুলোতেও ঘুরতে পারবেন। আমরা এখন আম্বরখানা পয়েন্ট থেকে রওনা হলাম। আজকের টার্গেট সাদা পাথর রোডে যতগুলো স্পট আছে সবগুলো ঘুরে দেখা। বলে রাখি, সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় 42 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। রওনা হওয়ার কিছুক্ষণ পরই রাস্তার পাশে চোখে পড়লো সবুজে ঘেরা মালিনীছড়া চা বাগান। তবে এখানে আমরা এখন থামছি না, চিন্তার কিছু নেই, ফেরার পথে অবশ্যই ঘুরে দেখব। এখন আমাদের সরাসরি গন্তব্য ভোলাগঞ্জ সাদা পাথর। সাদা পাথরের দিকে যাওয়ার এই পথটি যে কাউকে মুগ্ধ করবে। দুই পাশে ফুরফুরে বাতাস বইছে, যত এগোবেন রাস্তার দুই পাশে ছোট্ট ছোট্ট সবুজ গ্রাম চোখে পড়বে। চমৎকার সব ছোট বড় ব্রিজ পার হতে হতে মনে হবে যেন কোনো স্বপ্নের রাস্তায় ভ্রমণ করছেন। সবচেয়ে রোমাঞ্চকর দৃশ্য দেখা যায় সামান্য এগোলেই। নীল আকাশের নিচে বিশাল পাহাড়গুলো যেন মেঘ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। মনে হবে পাহাড়ের সারিগুলো আপনাকে স্বাগত জানাতেই হাতছানি দিচ্ছে। এই মায়াবী দৃশ্য ক্যামেরায় বন্দি করতে ভুলবেন না। রাস্তার এই সৌন্দর্য আপনার ভ্রমণের আনন্দ অর্ধেক বাড়িয়ে দিবে। আমরা এই রোমাঞ্চকর ভ্রমণের আনন্দ উপভোগ করতে করতে চলে এসেছি সাদা পাথর পয়েন্টে। গাড়ি থেকে নেমে
একটু এগিয়ে গেলেই সামনে পড়বে সাদা পাথর যাওয়ার জন্য নৌকা ঘাট। এখান থেকে সাদা পাথর যাওয়ার জন্য সব নৌকা সাজানো আছে। সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী নৌকা ভাড়া করতে হবে। এখানে সরকারি নির্ধারিত ভাড়ার তালিকা দেওয়া আছে। কোনো সিন্ডিকেট ছাড়াই সবাই নিজেরা টিকিট করে নিতে পারবেন। জনপ্রতি নৌকা ভাড়া 100 টাকা। এতে আপ ডাউন সহ একটি নৌকায় 8 জন যাত্রী যাওয়া যাবে। ঘুরে এসে এই নৌকায় আপনাদের আবার 0 পয়েন্টে ফিরিয়ে নিয়ে আসবে। আমরা নির্ধারিত নৌকায় উঠে পড়লাম আর ধীরে ধীরে আমাদের নৌকা চলতে শুরু করলো। একটা গুরুত্বপূর্ণ টিপস, নৌকায় ওঠার পর মাঝির নাম্বারটা অবশ্যই নিয়ে রাখবেন, না হলে পরে খুঁজতে সমস্যা হতে পারে। চারপাশে নীল পানি আর সবুজ পাহাড়, মনে হচ্ছে যেন আমরা বাংলাদেশের বাইরে কোনো পর্যটক স্পটে ভ্রমণ করছি। হ্যাঁ, এখনো অনেকেই এই জায়গাটাকে দেখে বিদেশ মনে করে, কিন্তু এটা আমাদের ভোলাগঞ্জ সাদা পাথরে। আমরা সবাই নৌকার উপরে ছবি ওঠা, ভিডিও করা এবং উপভোগ করতে করতে এই পারে চলে এলাম। এখান থেকে মাত্র 5 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন ভিউ পয়েন্টে। হাঁটতে হাঁটতে দেখতে পাবেন অনেক ছোট্ট ছোট্ট দোকান। এখানে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায়, এমনকি ইন্ডিয়ান কিছু প্রোডাক্টও পেয়ে যাবেন। এভাবেই আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ভিউ পয়েন্টে। সাদা পাথর, সিলেটের সীমান্ত ঘেঁষে এক মায়াবী জনপদ ভোলাগঞ্জ। প্রকৃতির আঁচল দিয়ে মোড়ানো এই সাদা পাথর মূলত দেশের সর্ববৃহত্তম পাথর কোয়ারি অঞ্চল। ঠিক সীমান্তের ওপারে প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের মেঘ ছোঁয়া উঁচু উঁচু পাহাড়। সেই পাহাড়ের বুক চিরে নেমে আসা অবিরাম ঝর্ণারাই একদিকে যেমন ধলাই নদীর প্রাণভোমরা, তেমনি এই সাদা পাথরের রূপের আসল উৎস। সবুজ পাহাড়ের মেঘের হাতছানি আর বর্ষার পাহাড়ি ঢলের সাথে নেমে আসা শুভ্র পাথরগুলোই ধলাই নদীর বুকে একাকার হয়ে গেছে। এখানকার স্বচ্ছ নীল পানি আর চারপাশে সবুজ পাহাড় মিলিয়ে তৈরি হয়েছে এক স্বর্গের মতো পরিবেশ। নদীর বুকে ছড়িয়ে থাকা সাদা সাদা পাথর থেকেই এই জায়গার নাম সাদা পাথর রাখা হয়েছে। পাহাড়ি ঝর্ণা, ঠান্ডা পানি আর পাথরের মাঝে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা, সব মিলিয়ে এটি সিলেটের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট। আমরা এখানে প্রায় 2 ঘন্টার মতো সময় কাটালাম, গোসল, আড্ডা আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। তারপর আবার নৌকাঘাটের উদ্দেশ্যে ফিরে আসতে লাগলাম। পথে ছোট ছোট দোকান থেকে সবাই একটু একটু কেনাকাটাও করে নিলাম। এই সুন্দর জায়গাটাকে পেছনে ফেলে আমরা চলে এলাম নদীর পাড়ে। মাঝিকে ফোন দিয়ে আবার নৌকায় উঠে পড়লাম। পিছনে তাকিয়ে শেষবারের মতো সেই অপূর্ব সুন্দর দৃশ্য দেখলাম। সত্যি বলতে একদম ইন্দোনেশিয়ার মতো একটা ফিল দেয়। প্রায় 15 মিনিট নৌকা ভ্রমণ করে আমরা আবার পৌঁছে গেলাম নৌকাঘাটে। এখন সময় প্রায় দুপুর 2:30। এখানে অনেক হোটেল পাওয়া যায়। আমরা এখানে জনপ্রতি 170 টাকায় দারুণ প্যাকেজে দুপুরের খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে আমরা আবার লেগুনায় উঠে পড়লাম। আমাদের নতুন গন্তব্য, আবার যাত্রা শুরু করলাম রাতারগুল ম্যানগ্রোভ ফরেস্টের উদ্দেশ্যে। সাদা পাথরের সেই পাথরের জলরাশি আর পাহাড়ের মায়াবী স্মৃতিগুলো পেছনে ফেলে আমরা এখন এগিয়ে চলছি এক রহস্যময় বনের দিকে। আমাদের এবারের গন্তব্য সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলার অ্যামাজন খ্যাত রাতারগুল ফরেস্ট বন। গুগল ম্যাপ বলছে সাদা পাথর থেকে রাতারগুলের দূরত্ব প্রায় 45 কিলোমিটার, আর এই পথটুকু পাড়ি দিতে আমাদের সময় লাগবে আনুমানিক 30 থেকে 40 মিনিটের মতো। অবশেষে আমরা চলে এলাম রাতারগুলে। গাড়ি থেকে নেমে এখানে আপনাকে নিতে হবে ছোট ছোট ডিঙি নৌকা। এই বনের আসল সৌন্দর্য উপভোগ করার জন্য নৌকাগুলোর কোনো বিকল্প নেই। রাতারগুলে এসে একটা ব্যাপার দেখে খুব ভালো লাগলো, এখানে অন্য জায়গার মতো ভাড়ার কোনো সিন্ডিকেট ঝামেলা নেই। ঘাটে পৌঁছালেই আপনারা সরকারের পক্ষ থেকে টাঙানো একটি নির্ধারিত ভাড়ার তালিকা দেখতে পাবেন। নৌকায় জনপ্রতি কত টাকা ভাড়া একদম পরিষ্কার করে লেখা আছে, তাই বাড়তি টাকা বা দরদাম নিয়ে আপনাদের একদম চিন্তা করতে হবে না। তালিকার বাইরে 1 টাকাও বেশি দেওয়ার প্রয়োজন নেই। এই স্বচ্ছতার কারণেই পর্যটকরা এখানে এসে অনেক নিশ্চিন্তেই বনের সৌন্দর্য উপভোগ করতে পারছেন। আমরা জনপ্রতি মাত্র 100 টাকা করে টিকিট কেটে আমাদের কাঙ্ক্ষিত নৌকায় উঠে পড়লাম। আমাদের নৌকাটি এখন ধীরে ধীরে ঘাটের কোলাহল থেকে রাতারগুলের সেই গহীন বনের দিকে এগিয়ে চলছে। যত এগোচ্ছি ততই বনের আর্দ্রতা আমাদের ঘিরে ধরছে। দুই পাশের হিজল আর করস গাছগুলো যেন পানির নিচ থেকে আমাদেরকে স্বাগত জানাচ্ছে। আমাদের নৌকাটা যেহেতু ডিঙি নৌকা, তাই মাঝি আস্তে আস্তে আমাদেরকে বনের মাঝে নিয়ে যেতে থাকলো।
রাতারগুল এটি শুধু বাংলাদেশ নয় বরং পৃথিবীর হাতে গোনা কয়েকটি মিঠা পানি জলাবনের মধ্যে অন্যতম। প্রায় ৩,৩২৫ একর আয়তনে এই বিশাল বনটিকে স্থানীয়ভাবে বলা হয় রাতারগুল ফরেস্ট। সরকারের বিশাল একটি অংশকে জীববৈচিত্র্য এলাকা হিসেবে ঘোষণা করেছে। এই বনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর করজ গাছ। বছরে প্রায় 4 থেকে 7 মাস এই গাছগুলো 20 থেকে 30 ফুট পানির নিচে নিম্নজিত থাকে, আর বাকি সময় এখানে পানি থাকে প্রায় 10 ফুটের মতো। বর্ষা শেষে যখন পানি নেমে যায় তখন এই বনের ভেতরে খালগুলো হয়ে যায় পায়ে চলার পথের মতো। তখন জলজ প্রাণীরা আশ্রয় নেয় বন বিভাগের খুঁড়ে রাখা ছোট ছোট বিলগুলো। তবে রাতারগুল ঘোরার সময় একটা কথা মাথায় রাখবেন, এখানে বন্য প্রাণী বিশেষ করে সাপ বা অন্য পোকামাকড় থাকতে পারে, তাই গাছের ডালপালা ধরার সময় একটু সাবধান থাকবেন। আর হ্যাঁ, এই নিস্তবতা উপভোগ করার সময় দয়া করে প্লাস্টিক বা ময়লা ফেলে পরিবেশ নষ্ট করবেন না। আমাদের এই জাতীয় সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদেরই। আমরা যে সময়তে রাতারগুলে এসেছি তখন কিন্তু এখানে একদমই পানি নেই, কারণ বর্ষার বৃষ্টি এখনো শুরু হয়নি, তাই বনের তলার মাটি একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা সবাই নৌকা থেকে নেমে মাঝিকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললাম। এরপর শুরু হলো বনের গহীনে আমাদের ঘোরাঘুরি। চারিদিকে শুধু হিজল গাছ আর কচর গাছ। ঘোরাঘুরি শেষ করে আমরা যখন আবার নৌকায় উঠলাম তখন আমাদের সাথে থাকা মাঝির কণ্ঠে ভেসে এলো সেই চিরচেনা গান। আমার ময়না টিয়া আগুন মাস দান তুলিয়া করমু তোমায় দিয়া, দুই পালি দান বেশিয়া কিনমু গোলাল শাড়ি, সেই শাড়ি পিন্দিয়া গো তুমি আইবা আমার বাড়ি, দুই পালি দান বেশিয়া কিনমু গোলাল শাড়ি। নৌকায় মাঝির সুর শুনতে শুনতে আমরা ঘাটে ফিরে এলাম। সারাদিনের ধকল শেষে শরীরটা ছিল ক্লান্ত, কিন্তু মনটা ছিল একদম সতেজ। ঘাট থেকে আমরা আবার আমাদের সেই লেগুনায় উঠে পড়লাম, কিন্তু হঠাৎ করে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। আমাদের গ্রুপের একজন সদস্য বেশ অসুস্থ বোধ করছিল, তাই আমরা আর দেরি না করে সরাসরি হোটেলের দিকে রওনা হলাম। সুস্থতা আগে, তাই বাকি স্পটগুলো দেখার পরিকল্পনা আমরা আগামীকালের জন্য তুলে রাখলাম। শুভ সকাল সবাইকে। সকালটা শুরু হলো সিলেটের দরগা গেটে। হোটেল থেকে ফ্রেশ হয়ে বের হলাম। এই এলাকায় খাবারের হোটেলের কোনো অভাব নেই, কিন্তু আমাদের নজরে পড়লো হোটেল আল রিয়াদ। এখানে মাত্র 80 টাকায় দারুণ একটা প্যাকেজ পেয়ে গেলাম, গরম গরম ডিম আর ভুনা খিচুড়ি। পেট পুজো শেষ করে এবার আমাদের গন্তব্যের পালা। দরগা গেটের বাইরে পেয়ে যাবেন অনেক গাড়ি। আমরা আমাদের সারাদিনের সফরের জন্য অর্থাৎ জাফলং রুটের সব কয়টি স্পট ঘোরার জন্য 3000 টাকায় একটি লেগুনা রিজার্ভ করে নিলাম। অবশ্য এখানে বার্গেটিং করতে হয়েছে। শুরু হলো আমাদের কাঙ্ক্ষিত যাত্রা। দরগা গেটকে পেছনে ফেলে আমাদের লেগুনা এখন ছুটছে সবুজের টানে। সামনে অপেক্ষা করছে পাহাড়, নদী আর অজানাকে দেখার রোমান্স। আমাদের ড্রাইভার জানালেন আজকের সফরের প্রথম গন্তব্য হযরত শাহপরানের মাজার। দরগা গেট থেকে অর্থাৎ শাহজালালের মাজার থেকে এর দূরত্ব প্রায় 10 কিলোমিটার। শহরের ব্যস্ততা কাটিয়ে এই পথটুকু যেতে আমাদের সময় লাগবে আনুমানিক 20 থেকে 25 মিনিট। রাস্তার দুই পাশের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য পবিত্র শাহপরানের মাজারে। লেগুনা থেকে নামতেই এক অদ্ভুত প্রশান্তি আমাদের চারপাশে ঘিরে ধরল। সিলেট শহরের পূর্ব দিকে খাদিমনগরের এই টিলার উপরে চিরনিদ্রায় শহীদ আছেন হযরত শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন অলিকুল শিরোমণি হযরত শাহজালালের ভাগ্নে এবং অন্যতম প্রিয় সঙ্গী। মোগল আমলের নির্মিত এই উঁচু সিঁড়িগুলো বেয়ে উপরে উঠলেই পাওয়া যায় এক অপাধার্থিক প্রশান্তি। লোকমুখে জানা যায় শাহপরানের অলৌকিক ক্ষমতা বা কেরামতের কথা যখন ছড়িয়ে পড়ে তখন মামা শাহজালালের নির্দেশে তিনি এই নির্জন খাদিমনগর এলাকায় এসে বসতি স্থাপন করেন এবং জীবনের শেষ সময় পর্যন্ত তিনি এখানেই ইসলাম প্রচার করেছেন। এই মাজারকে ঘিরে রয়েছে এক চমক ইতিহাস। কথিত আছে একবার অলৌকিক উপায়ে তিনি মৃত কবুতরের পাখা থেকে জীবন্ত কবুতর উড়িয়ে দিয়েছিলেন, যা দেখে হযরত শাহজালাল তার অর্ধাধিক শক্তি দেখে মুগ্ধ হন। পুরো মাজার প্রাঙ্গণে আছে মোগল স্থাপত্যের 3টি গম্বুজ বিশিষ্ট মসজিদ এবং টলটলে পানিতে ভরা পুকুর। শত শত বছর ধরে দেশ বিদেশের পর্যটকরা এখানে আসেন ইতিহাসের এই সাক্ষী হতে এবং মনের প্রশান্তি খুঁজতে। মাজার জিয়ারত আর চারপাশের প্রশান্তি মনে নিয়ে আমরা দ্রুত এই লেগুনায় উঠে পড়লাম, কারণ আজ আমাদের হাতে সময় কম কিন্তু দেখার মতো জায়গা অনেক। আমাদের ড্রাইভার ভাই বেশ বন্ধু সুবল, তিনি আমাদের গাইড হিসেবেও কাজ করছেন। আমাদের পরবর্তী গন্তব্য
গন্তব্য বাংলার মালদ্বীপ খ্যাত নীলপানির নদী লালাখাল। শাহপরান মাজার থেকে লালাখালের দূরত্ব প্রায় 28 কিলোমিটার। ট্রাফিক আর রাস্তার অবস্থা ভেদে পৌঁছাতে সময় লাগবে 50 মিনিট থেকে 1 ঘন্টার মতো। লালাখালের এই পথে যেতে যেতে আপনারা দুই পাশে সারি সারি চা বাগান দেখতে পাবেন। সবুজের এই গালিচা এতটাই মায়াবী যে আমরা লোভ সামলাতে না পেরে ওখানে নেমেছিলাম। আপনারা চাইলে আমাদের মতো মাঝপথে গাড়ি থামিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে এই সতেজ প্রকৃতির উপভোগ করতে পারবেন এবং ফ্রেমবন্দি করে রাখতে পারবেন চমৎকার কিছু মুহূর্ত। চা বাগানের স্নিগ্ধতা গায়ে মেখে আমরা অবশেষে পৌঁছালাম আমাদের গন্তব্যে। চোখের সামনে ভেসে উঠল বাংলার মালদ্বীপ খ্যাত লালাখাল। এখানে ঘাটে সারি সারি নৌকা বাঁধা আছে আর আমাদের সামনে বহমান সেই নীল জলরাশি। এখানকার পানির রংটা যেন আকাশকে ছুঁয়ে আনা কোনো নীল স্বপ্ন। আমরা একটি ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে নিলাম। এখানে সরকারের নির্ধারিত নৌকা ভাড়া রয়েছে। একটি নৌকায় 8 জন যেতে পারবে, জনপ্রতি 100 টাকা ভাড়া। নৌকার ইঞ্জিন স্টার্ট হতেই নীল পানির চিরে আমাদের যাত্রা শুরু হলো। চারপাশে পাহাড় আর বন যেন আমাদের এই যাত্রাকে আরো রহস্যময় করে তুলল। এই নদীর নাম লালাখাল হলেও এটি মূলত সারি নদীরই একটি অংশ। ভারতের চেরাপুঞ্জি পাহাড় থেকে নেমে আসা এই নদীটি জয়ন্তপুরের বুক চিরে বয়ে গেছে। মজার ব্যাপার হলো বিখ্যাত পর্যটক ইবনে বতুতা এই পথ দিয়েই একসময় বাংলাদেশে এসেছিলেন। অনেকেই অবাক হন এই পানির নীল রং দেখে। আসলে চেরাপুঞ্জি পাহাড় থেকে আসা খনিজ উপাদান আর নদীর বালুময় তলদেশের কারণেই এই পানির কাচের মতো স্বচ্ছ আর নীল দেখায়। শীতের সময় এই নদীর শান্ত রূপ যেন কোনো নীল স্বপ্নকে মনে করিয়ে দেয়। নদীটির দুই পাশে সারি সারি পাহাড়ের খাঁচে খাঁচে অসংখ্য বাঁক নিয়ে বয়ে চলা এই নদীটির প্রাকৃতিক এক অন্যান্য সৃষ্টি। তবে পাহাড় থেকে নেমে আসা অতিরিক্ত বালু আর পাথর উত্তোলনের কারণে নদীটি এখন কিছুটা হুমকির মুখে। লালাখালের সেই নীল মায়া কাটিয়ে আমরা 1 ঘন্টা পর আবার ঘাটে ফিরে এলাম। নৌকা ভাড়া চুকিয়ে এবার আমাদের পরবর্তী গন্তব্যের পালা। আমরা সবাই লেগুনায় উঠে পড়ি। ড্রাইভার ভাই আমাদের জানালেন এবারে আমাদের লক্ষ্য বিখ্যাত শ্রীপুর চা বাগান। লেগুনা চলতেই রাস্তার দৃশ্যগুলো বদলে গেল। আঁকাবাঁকা পাহাড়ি পথে এগোতে এগোতেই দূরের পাহাড়গুলো যেন কাছে চলে আসছে। চারপাশের নির্জনতা মনে এক অদ্ভুত শান্তি এনে দিল। কিছুক্ষণ চলার পর দেখতে পেলাম সিনেমার মতো এক দৃশ্য। আমরা আর দেরি না করে রাস্তার এপারে লেগুনা থামিয়ে দিলাম। লেগুনা থেকে নামার পর দেখলাম রাস্তার ঠিক ধার থেকেই শুরু হয়েছে শ্রীপুর চা বাগান, যাকে বলা হয় সবুজের গালিচা। আমরা পা বাড়ালাম সেই ঘন সবুজ বাগানের ভেতর, যেখানে কেবল চা পাতার গ্রান আর দূরে সুন্দর সুন্দর পাহাড়। সিলেটের জাফলং যাওয়ার পথে শ্রীপুর চা বাগান যেন এক লুকিয়ে থাকা রত্ন। রাস্তার ঠিক পাশ থেকেই শুরু হওয়া এই সবুজ গালিচা আপনাকে এক মুহূর্তের জন্য থমকে যেতে বাধ্য করবে। চারপাশে উঁচু নিচু টিলা, তার উপর সারি সারি চা বাগান। সবুজের এমন মিল খুব কম দেখা যায়। সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার হলো এই বাগানের ঠিক ওপাশেই দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয়ের বড় বড় পাহাড়। মাঝে মধ্যে পাহাড়ের কোল ঘেঁষে মেঘদের আনাগোনা দেখে মনে হয় আমরা বোধহয় সিনেমার শুটিং স্পটে দাঁড়িয়ে আছি। এখানে দাঁড়ালে মনে হয় সময়টা যেন থমকে গেছে। শ্রীপুর চা বাগানের বিশেষত্ব হলো এর শান্ত পরিবেশ। জাফলংয়ের হৈহুল্লোড় পৌঁছানোর আগেই এই নিস্তবতা আপনার মন ভালো করে দেবে। আমরা রাস্তার উপর লেগুনা দাঁড় করিয়ে এই বাগানের মায়ায় হারিয়ে গেলাম। একটু সামনে গেলেই হয়তো দেখা মিলবে ছোট কোনো পাহাড়ি ঝর্ণার ধারা, যা এই বাগানের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এই বাগানটি একদম ভারত সীমান্তের কাছাকাছি, তাই এখান থেকে মেঘালয়ের পাহাড়গুলো খুব স্পষ্ট এবং বিশাল দেখায়। এই রাস্তাটি এবং দুপাশের বাগানের দৃশ্য অনেক বাংলাদেশি এবং বিদেশি নাটক সিনেমার শুটিং স্পট হিসেবেও ব্যবহৃত হয়েছে। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য শ্রীপুর চা বাগান একদম পারফেক্ট। এখানকার আলোর খেলা আর সবুজের ব্যাকগ্রাউন্ড ছবিতে দারুণ সিনেমাটিক লুক দেয়। শ্রীপুর চা বাগানের সেই স্নিগ্ধা পেছনে ফেলে আমরা আবার লেগুনায় উঠে পড়লাম। আমাদের গাড়ি এখন ছুটছে উঁচু পাহাড়ের কোল ঘেঁষে। মাত্র 15 মিনিটের এই যাত্রাপথ আপনাকে এক মুহূর্তের জন্যও চোখের পলক ফেলতে দেবে না। কিছুক্ষণ চলার পরই আমরা পৌঁছে গেলাম ঐতিহাসিক তামাবিল বর্ডারে। এটি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত বাংলাদেশ ও ভারতের একটি অন্যতম প্রধান স্থলবন্দর। সিলেট শহর থেকে প্রায় 58 কিলোমিটার দূরে অবস্থিত এই তামাবিল বর্ডার। এখান থেকেই ভারতের
বিখ্যাত ডাউকি ব্রিজ এবং পাহাড়ের কোল ঘেঁষে পড়া ঝর্ণাগুলো স্পষ্ট দেখা যায়। এটি বাংলাদেশের অন্যতম বড় স্থলবন্দর, যা দিয়ে ভারতের 7 বোন 7 সিস্টার খ্যাত রাজ্যগুলোর সাথে ব্যবসা চলে। তামাবিল শুধু ব্যবসা কেন্দ্র নয়, পর্যটকদের জন্য এটি এক আকর্ষণের জায়গা। এখান দিয়েই পর্যটকরা ভারতের ডাউকি হয়ে শিলিং বা চেরাপুঞ্জি ভ্রমণে যায়। বর্ডারের এই কোলাহল আর বিশাল ট্রাকের সারি দেখে মনে হয় দুই দেশের বন্ধুত্ব আর বাণিজ্য যেন এই এক জায়গাতেই মিশে আছে। বর্ডারে পৌঁছাতেই চোখে পড়বে বিশাল কর্মব্যস্ততা। রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে শত শত ভারতীয় ট্রাকের লম্বা সিরিয়াল। রঙিন নকশা করা এই ট্রাকগুলো যেন বর্ডারের এক চিরচেনা দৃশ্য। ওপারেই ভারতের মেঘালয় রাজ্য, আর এখান থেকেই দেখা যায় বিখ্যাত পাহাড়ের সারি। তামাবিলের কোলাহল আর বর্ডারের সেই কর্মব্যস্ততা পেছনে ফেলে আমরা আবার লেগুনায় উঠে পড়লাম। আমাদের গন্তব্য এখন পাহাড় আর নদীর মিতালি বিখ্যাত জাফলং 0 পয়েন্ট। বর্ডার থেকে 0 পয়েন্টের দূরত্ব খুব বেশি নয়, মাত্র কয়েক মিনিটের পথ। তামাবিল থেকে জাফলং এর এই কয়েক মিনিটের পথ যেন কোনো রূপকথার গল্প। দুই পাশে ঘন জঙ্গল আর তার মাঝ দিয়ে বয়ে আসা এক অদ্ভুত শীতল বাতাস, যে বাতাস আপনার মন জুড়িয়ে দিবে। এই পথেই চোখের সামনে ভেসে উঠবে বাংলাদেশের শেষ বাড়িটি, যার ঠিক ওই পাশেই ভারতের শেষ সীমানা। চারপাশের নির্জনতা এক রোমাঞ্চকর অনুভূতি তৈরি করে। এই মায়াবী যাত্রা শেষ করে আমাদের লেগুনা এসে পৌঁছায় জাফলং 0 পয়েন্টে। এখানে পৌঁছে আমরা কিছুটা সময় ফ্রেশ হয়ে নিলাম। যেহেতু সামনের পিয়ান নদীর সেই স্বচ্ছ জলে নামার পরিকল্পনা আছে, তাই গোসলের প্রয়োজনীয় সব সরঞ্জাম গুছিয়ে নিলাম আমরা। আমাদের পরবর্তী লক্ষ্য সেই কাঙ্ক্ষিত ভিউ পয়েন্ট। লেগুনা স্ট্যান্ড থেকে নেমে আমাদের এবার পায়ে হাঁটার পালা। 0 পয়েন্ট বা ভিউ পয়েন্টে পৌঁছাতে বড় জোর 5 থেকে 7 মিনিট সময় লাগবে। যদি পথ চিনতে অসুবিধা হয় তবে ঘাবড়ানোর কিছু নেই। দেখবেন সারাক্ষণ অসংখ্য মানুষ সেই 0 পয়েন্টের দিকে যাচ্ছে। আপনি শুধু তাদের অনুসরণ করে হাঁটতে থাকলেই পৌঁছে যাবেন কাঙ্ক্ষিত সেই স্পটে। পর্যটকদের ভিড় আপনাকে বলে দিবে সঠিক পথ কোন দিকে। আর হ্যাঁ, নিরাপত্তার কথা ভেবে একদম চিন্তিত হবেন না। এখানে সর্বক্ষণিক ট্যুরিস্ট পুলিশ মোতায়েন থাকে। পথ চেনা হোক বা অন্য কোনো প্রয়োজনে সবসময় আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত। ডাউকি পাহাড়ের কোল ঘেঁষে আমরা মানুষের স্রোতের সাথে এগিয়ে চলছি। মনের ভেতর এক অদ্ভুত আগ্রহ আর রোমান্স। কখন চোখে পড়বে সেই কাঙ্ক্ষিত সীমানা। রাস্তার একপাশে ভারতের ডাউকি শহর, আর পাহাড়ের ভাঁজে ভাঁজে মেঘদের লুকোচুরি দেখতে দেখতেই আমরা এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণ হাঁটার পর আমাদের চোখে পড়ল জাফলং এর সেই বিখ্যাত ভাস্কর্য। জাফলং 0 পয়েন্টের এই প্রতীকটি যেন পর্যটকদের স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে আছে। এখানে পৌঁছানো মানেই আপনি এখন বাংলাদেশের শেষ সীমানায় হাঁটছেন। ভাস্কর্য থেকে আর অল্প একটু সামনে এগোলেই সেই বহুল প্রতীক্ষিত ভিউ পয়েন্ট। কিন্তু এই পথের সৌন্দর্য যতটা মোহনীয়, পথটা ঠিক ততটাই চ্যালেঞ্জিং। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় অসংখ্য পাথর। পাথরের ওপর হাঁটার সময় অবশ্যই সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করবেন। একটু অসাবধানতায় পা পিছলে গেলে ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। তাই তাড়াহুড়ো না করে ধীরস্থিরভাবে পা ফেলাই বুদ্ধিমানের কাজ। সাবধানে এক একটি পাথর ডিঙিয়ে আমরা অবশেষে পৌঁছে গেলাম সেই ভিউ পয়েন্টে। সামনে তাকাতেই সব ক্লান্তি দূর হয়ে গেল। চোখের সামনে বিশালাকার মেঘালয়ের পাহাড়, ওপাশে ঝুলন্ত ডাউকি ব্রিজ, আর নিচে পিয়ান নদীর সেই স্বচ্ছ নীল জলরাশি। ভিউ পয়েন্টের সৌন্দর্য উপভোগ করে আমরা এখন আরো গভীরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। জাফলং এর আসল রোমাঞ্চ হলো নৌকা করে মায়াবী ঝর্ণা ও খাসিয়াপল্লী ভ্রমণ। এখান থেকে জনপ্রতি মাত্র 100 টাকা টিকিট কেটে আমরা চড়ে বসলাম আমাদের নৌকায়। আমাদের নৌকা এখন পিয়ান নদীর বুক চিরে এগিয়ে চলছে। চারপাশে পাহাড় আর স্বচ্ছ নীল জলরাশি। এই মিতালি দেখে আপনার মনে হবে যেন কোনো সিনেমার দৃশ্যে ঢুকে পড়েছেন। তবে মনে রাখবেন, এই যাত্রাটা যতটা সুন্দর ঠিক ততটাই রোমাঞ্চকর। নদীতে পানি কম থাকায় অনেক জায়গায় বড় বড় পাথর পানির নিচে লুকিয়ে থাকে। আমাদের নৌকায় বেশ কয়েকবার পাথরের সাথে জোরে ধাক্কা লাগে। তাই আপনারা যখন এই পথে আসবেন অবশ্যই নৌকায় খুব সাবধানে আর শক্ত হয়ে বসবেন। ছোট একটা অসাবধানতা কিন্তু বড় বিপদ ডেকে আনতে পারে। পাথরের সাথে লড়াই করে আমাদের নৌকা অবশেষে আমাদের এপারে নামিয়ে দিল। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনার হাতে থাকা 100 টাকার টিকিটটি কিন্তু খুব যত্ন করে রাখতে হবে, কারণ ফেরার পথে এই টিকিট দেখিয়েই আপনাকে আবার নৌকায় উঠতে হবে। নৌকা থেকে নেমে
আমরা এখন এগিয়ে যাচ্ছি মায়াবী ঝর্ণার সেই শীতল পরশ নিতে। যত দূর চোখ যায় চারিদিকে বালি আর বালি। ঝর্ণার গর্জন শোনার আগেই চারপাশের এই বালিময় সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। ঝর্ণার দিকে যাওয়ার এই পথের রাস্তার দুই পাশে দেখতে পাবেন সারিবদ্ধ অনেক দোকান। পাহাড়ি ফলমূল, ইন্ডিয়ান প্রোডাক্ট, কি নেই এখানে। দোকানের কোলাহল আর পর্যটকদের আনাগোনা জায়গাটিকে বেশ প্রাণবন্ধন করে তুলেছে। অনেক আশা নিয়ে আমরা ঝর্ণার কাছে পৌঁছালাম, কিন্তু বর্ষায় পানি না থাকায় ঝর্ণাটি তার চিরচেনা যৌবন হারিয়ে আজ প্রায় পানি শূন্য। পাথরের বুক চিরে যে প্রবল জলধারা নামার কথা ছিল, সেখানে এখন কেবল স্মৃতির রেখা। প্রকৃতি সবসময় আমাদের মনের মতো সাজে না, তবুও কিছু পর্যটক মনকে সান্ত্বনা দিতে সেই পাথরের খাঁজে জমে থাকা অল্প পানিতেই গোসল করে নিচ্ছেন। পাহাড়ের এই শুষ্ক রূপটাও কিন্তু এক অন্যরকম গাম্ভীর নিয়ে দাঁড়িয়ে আছে। আমরাও ঝর্ণার চারপাশে একটু ঘুরে দেখলাম। পানির শব্দ না থাকলেও পাহাড়ের বিশালতা আমাদের মুগ্ধ করেছে। তবে এখানে সময় নষ্ট না করে আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার। আমাদের এবারের লক্ষ্য ঐতিহাসিক খাসিয়া পল্লী। শুকনো ঝর্ণার সেই ধূসর সৌন্দর্য পেছনে ফেলে আমরা আবার ফিরছি আমাদের নৌকার কাছে। ফেরার পথে চারপাশে পাহাড় আর খাসিয়া পল্লীর মায়াবী হাতছানি আমাদের ওয়েলকাম জানাচ্ছে। এই পথেই আমরা পৌঁছে গেলাম আমাদের সেই পরিচিত জায়গায়, যেখানে আমাদের নৌকাটি আমাদের নামিয়ে দিয়েছিল। নৌকা ঘাটের ঠিক ডান দিকে তাকালেই আপনার চোখে পড়বে একটি চমৎকার তরুণ এবং উপরে উঠে যাওয়ার সিঁড়ি। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই আমরা দেখতে পেলাম এক অন্যরকম জগৎ। খাসিয়া পল্লীর এই পথটা যেন কোনো শিল্পীর আঁকা ছবি। রাস্তার দুই পাশে সারিবদ্ধ সুপারি গাছ আর তার নিচে সবুজের চাদর বিছানো পানের বরজ। মাছ দিয়ে বয়ে গেছে এক সরু রাস্তা, যা আপনাকে প্রকৃতির একদম গভীরে নিয়ে যাবে। এখানে ঘোরার জন্য প্রচুর অটো আর মোটরসাইকেল ভাড়া পাওয়া যায়, তবে আমরা ভিতরে যাব না বলে আমরা কিছু ভাড়া নিইনি। কিছুক্ষণ এই সবুজের মায়ায় ঘুরে আমরা আবার ফিরে এলাম আমাদের সেই চেনা নৌকা ঘাটের দিকে। আসার সময় যে টিকিটটি আমরা যত্ন করে রেখেছিলাম সেটি দেখিয়ে আমরা জাফলং 0 পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। এই টিকিটটি ছাড়া কিন্তু ফেরার পথে আবার নতুন করে ভাড়া দিতে হবে, তাই এটা সাথে রাখা খুব জরুরি। আমাদের নৌকা এখন ঢেউয়ের সাথে যুদ্ধ করে আবার ফিরে চলছে জাফলং 0 পয়েন্টের দিকে। আমাদের নৌকা অবশেষে জাফলং এর মূল পয়েন্টের কাছাকাছি চলে এলো, কিন্তু ঢেউয়ের তোর আর পানির উচ্চতা বেড়ে যাওয়ার নৌকাটি সরাসরি পয়েন্টে ফিরতে পারলো না, তাই মাঝপথেই আমাদের নামিয়ে দিল। তবে এই পাথরের পথ আর ঢেউয়ের সাথে লড়াই করে তীরে আসাটাও ছিল এক অন্যরকম রোমান্স। যেহেতু আমরা এখানে গোসল করব, তাই নিজেদের মোবাইল ক্যামেরা আর প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপত্তার জন্য 60 টাকা দিয়ে একটি লকার ভাড়া করে নিলাম। পর্যটকদের জন্য এই লকার সুবিধাটি সত্যি দরকারি। জিনিসপত্র নিরাপদে রেখে আমরা এখন পুরোপুরি তৈরি। চোখের সামনে মেঘালয়ের বিশাল পাহাড় আর নিচে পিয়াইন নদীর সেই কাচের মতো স্বচ্ছ নীল পানি। এই মুহূর্তটার জন্যই আমাদের এত দূর আসা। চলুন এবার নামা যাক সেই শীতল আর পবিত্র জলধারায়। পিয়াইন নদীর এই স্বচ্ছ নীল জল আপনাকে বারবার ডাকবে, কিন্তু মনে রাখবেন এই সৌন্দর্য যতটা মোহনীয়, এর স্রোত ঠিক ততটাই শক্তিশালী। পানির নিচে লুকিয়ে আছে অসংখ্য পিচ্ছিল পাথর, তাই এখানে গোসল করার সময় অবশ্যই বাড়তি সাবধানতা অবলম্বন করবেন। একটু অসাবধানতাই কিন্তু বড় বিপদ ডেকে আনতে পারে। গোসল শেষ করে আমরা বিকেলের সেই মায়াবী আলোয় কিছুক্ষণ ঘুরে বেড়ালাম। অনেকেই হয়তো জানেন না, এই জাফলং মূলত ভারতের সিং মালভূমির পাহাড় থেকে নেমে আসা ডাউকি নদীর অববাহিকা। বর্ষায় যখন ওপাশে পাহাড়ে প্রবল বৃষ্টি হয়, তখন সেই স্রোতে বয়ে আনে বড় বড় সব পাথর আর নুড়ি। বাংলাদেশে যে 4 ধরনের কঠিন শিলা পাওয়া যায়, তার একটি বড় অংশ এখান থেকেই আসে। আর এই পাথর ঘিরেই গড়ে উঠেছে এখানকার হাজার হাজার মানুষের জীবন ও জীবিকা। পাহাড়ের ওপাশে যখন সূর্যটা হেলে পড়েছে, তখন পুরো জাফলং যেন এক শান্ত রূপ ধারণ করেছে। আমরা একটি চেয়ার নিয়ে বসে প্রকৃতির এই বিশালতা উপভোগ করছিলাম। ঠিক এই সময় আমাদের পেটের ভিতরে ক্ষুধার সিগন্যাল বাজতে থাকলো। সারাদিন ঘোরাঘুরিতে ভুলেই গিয়েছিলাম যে দুপুরে আমাদের পেটে কিছুই পড়িনি। তাই আর দেরি না করে আমরা সোজা চলে এলাম লেগুনা স্ট্যান্ডের পাশে। সেখানে মাত্র 170 টাকায় তৃপ্তিদায়ক প্যাকেজে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে কিছুটা বিশ্রাম নিয়ে আবার রওনা হলাম সিলেট স্টেশনের উদ্দেশ্যে। ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। আমরা আগেভাগেই রাত 11:30 উপবন এক্সপ্রেসের টিকিট কেটে রেখেছিলাম, যা আমাদের ভোর 5:30 নিরাপদে ঢাকায় পৌঁছে দেবে। আমাদের এই সিলেটের রোমাঞ্চকর যাত্রা আজ এই পর্যন্তই। যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদের এই ভ্রমণ নিয়ে আরও কিছু জানার থাকে, তবে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।